এক রাতের জন্য কত চাই? 30,000 দিতে হবে। বেশি ডিমান্ড করছেন মনে হচ্ছে না? এর আগে কোনো পুরুষ আমায় দেখেওনি ভালো করে, আর আপনি কি না বলছেন বেশি হয়ে গেছে? আমার টাকাটা অনেক প্রয়োজন বিধায় আমার সব থেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে। আচ্ছা, যত চান ততই দিব, কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো? জানি না, টাকাটার আমার অনেক প্রয়োজন, তাই আমার সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে? গাড়ি পাঠাতে হবে না, মানুষ খারাপ ভাববে। রাতের বেলায় গাড়ি করে কোথায় যাচ্ছি নিয়ে সমালোচনা করবে। এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায়। ঠিক 9টায় খন্দকার বাংলোতে এসে আমাকে একটা কল দিয়েন, তাহলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এতক্ষণ কিছুই বুঝতে পারেননি মনে হয়। এখন সব বলি আপনাদের তাহলে। ছেলেটির নাম নীরব, ওরফে রাহিয়ান রিফাত নীরব। শহরের এক ধনী পরিবারের ছেলে। রাজনীতির নেশা আছে তার ভিতর ছোট থেকেই। মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসে। তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোনো এক মেয়ের সাথে চুক্তি করলো। মেয়েটার নাম জানা হয়ে ওঠেনি এখনো নীরবের। তা তো কাঁচা মাংসের প্রয়োজন, নামের না। এইসব একপাশে রেখে দিলে নীরব নিতান্তই একজন ভালো ছেলে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। মোবাইল রেখে হাতে একটি সিগারেট ধরিয়ে বারান্দায় পায়চারি করছে নীরব। আজ কেন জানি মনটা খুব শুভ্রতায় ভরে উঠেছে ওর। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে ভরে আছে। সেই গন্ধে ঘরে যেন থাকাই যাচ্ছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে আকাশ জুড়ে। খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে। হঠাৎ দমকা হাওয়া বইছে। মনে হচ্ছে আকাশটার কি ভেবে যেন মন খারাপ হয়ে গেল তার। খুব কষ্টে কাতর হয়ে হয়তো চোখ ভিজে উঠেছে ভাবতে ভাবতেই। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বারান্দা থেকে ঘরে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রায় 8:30 ছুঁই ছুঁই। বৃষ্টি যেন ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটার কথা মনে পড়ে গেল। তার তো আসার আর মাত্র মিনিট 30 বাকি। একটা কল দেবে ভাবলো। ভাবতে ভাবতেই কল লিস্টের প্রথম নাম্বারটা ডায়াল করলো। 2বার বাজার পরে রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। কেন? আপনি সালামের উত্তর দিবেন আমি ভাবিনি তাই। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম? বাসা থেকে বের হলাম মাত্র। আচ্ছা, তো অপেক্ষায় আছি। আয়শা কল দিয়েন একটা। বাই। আল্লাহ হাফেজ। কল কেটে অপেক্ষা করছে। অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে, কিন্তু একটা কথাও ভেবে পাচ্ছে না। মেয়েটা টাকার জন্য তার কাছে সব থেকে দামি জিনিসটা বিক্রি করছে। আজ ওর কাছে টাকা আছে বলে কি একটা মেয়ের খারাপ সময়টা টাকার ক্রয় করা কি ঠিক হবে? আর মেয়েটার কণ্ঠটা এত মায়াবী যে তার বারবার কানে বাজছে। এইসব ভাবতে ভাবতে খেয়ালই করেনি বৃষ্টি যেন ঝড়ের আকার ধারণ করেছে। দেয়াল ঘড়িটার দিকে চোখ যেতেই দেখে 9:20 পেরিয়েছে। পরক্ষণেই মেয়েটির কথা মাথায় আসলো। এত রাতে তাও বাইরে যে ঝড় বইছে, কিছু হয়ে যায়নি তো? সাথে সাথেই নীরব কল দিল। আপনি যে নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ বলে কলটি কেটে গেল। আর কিছু না ভেবে নীরব বের হলো গাড়ি নিয়ে। এই ঝড়ের রাতে মেয়েটির একা আসতে দেওয়া উচিত হয়নি বলেই গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলেন। কিছু দূর যেতেই দেখে একটা মেয়েকে কতগুলো ছেলে ধাওয়া করছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে গাড়ির সামনে এসে পড়েছে। নীরব একটা ছাতা বের করে গাড়ি থেকে নামলো। মেয়েটা নীরবের পিছনে এসে দাঁড়ালো। আমাকে বাঁচান প্লিজ। বাহ, কি সুন্দর! এত সুন্দর দুটি চোখের বিপরীতে আমি যেন আর কোনো কিছুই শুনছিলাম না। ওদের থেকে বাঁচান প্লিজ। এই, আমাদের মাঝে না ঢুকে না, চলে যায় এখান থেকে। দেখ আমরা কতগুলো। ছাতাটা একটু ধরেন তো। এবার আয়, তোদের জন্য কম করে হলেও একটা বরাদ্দ, না হলে পালা। গাড়ির ভিতর থেকে পিস্তল বের করে ওদের দিকে তাক করে। আপনাকে অনেক ধন্যবাদ। এত রাতে বাইরে কি করছেন? একটা কাজ আছে, এমনি অনেক দেরি হয়ে গেছে। আপনার ছাতাটা, আমার একটু তাড়া আছে, যেতে হবে। কি কাজ? কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। কোনো চুক্তি আছে কি কারোর সাথে? আ- আ- আপনি কি করে জানলেন চুক্তির কথা? আমি ভুল না করলে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল 30,000-এ। কিন্তু আপনি এখানে কেন? আর সরি, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। আপনার দেরি দেখে কল দিয়েছিলাম, কল ঢুকেনি।
তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবে। বিকেল থেকে বাসায় কারেন্ট নাই, আর মোবাইল চার্জেও নাই, তাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা এখন গাড়িতে উঠে যাক, ভিজে যাবেন তো। হুম। আচ্ছা আপনাকে দেখে তো ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। আপনি কিছু না মনে করলে জানতে পারি কেন টাকার কাছে বিক্রি হচ্ছেন? আমার টাকাটা অনেক প্রয়োজন। আমার মা খুব অসুস্থ, অনেক টাকার ওষুধ লাগে। আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে যেতে পারতাম। চাকরিটা হারিয়েছে, দিন 10 হতে যাচ্ছে। বাসায় খাবার জোগানোর টাকাও নাই, ওষুধ কিভাবে কিনবো? আপনার পরিবারে আর কেউ নাই? মার ছোট একটা বোন আছে, এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার। আর কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ। এমন কোনোদিন হয়নি আজ যেন এমন হচ্ছে তার। মেয়েটার পরনে একটা কালো বোরখা, মাথায় হিজাব পরিধান করা, শুধু চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটি যেন শুধু নীরবকে নয়, নীরবের ভিতরটাকেও গ্রাস করে ফেলেছে। এইসব ভেবে ভেবে খন্দকার বাংলার সামনে এসে গাড়ির হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। এবার নামুন গাড়ি থেকে। এসে পড়েছে। এত বড় বাড়ি, আমার ভয় করছে। এমন বাড়ি ভূতের মুভিতে দেখেছি। ভয় কেন পাচ্ছেন? আমি আছি তোর সাথে, চলুন আমার সাথে। আচ্ছা। জীবনে যে নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম, সে দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম। আমার ভাবনার ঘর কাটিয়ে তিনি বলে উঠল, এখানে বসেন। আর এটা হলো বাথরুম, চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। বৃষ্টিতে প্রায় ভিজে গেছে শরীরের সব কাপড়। যাই, গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। এই যে দরজাটা খুলেন। কেন? কি 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 হয়েছে? আরে টাওয়ালটা নেওয়ার জন্য। না, লাগবে না। আচ্ছা ঠিক আছে বলেই টাওয়ালটা বিছানায় রেখে চলে আসলাম। কিছুক্ষণ পর বের হওয়ার শব্দ পেলাম দরজা খোলার। এই নেন, এইগুলো খেয়ে নেন। না, আমি খাবো না, এসব আমার খিদে নেই। ভয় পাওয়ার কিছু নেই, আমি ঘুমের ঔষধ দিয়ে আনিনি, আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি। এখানে ঘুমের ঔষধ খাওয়ানোর কি আছে? আমি একবার তাকিয়ে দেখে নিলাম এখানে সবই ফাস্টফুড খাবার, আর আমার ভাবতে লাগলাম হয়তো বাইরে থেকে আনিয়েছে। আর তিনি তো ঠিকই বলছে, আমি তো তার সাথে চুক্তিবদ্ধ। তিনি চাইলে আমার সাথে এখন যা ইচ্ছে তাই করতে পারে। এসব ভেবেই দেহ শিউরে উঠল। এই যে তাড়াতাড়ি খেয়ে নিন, আমার সময় নষ্ট হচ্ছে। আর সারা রাতের জন্য আপনার এইগুলো খাওয়া উচিত, খালি পেটে কষ্ট হবে। একটা চিকেন ফ্রাই নিলাম, না খেলে কষ্ট পেতে হবে। জীবনে কেউ ছুঁয়েও দেখেনি, আর আপনাকে দেহ বিলে কি আমার কম কষ্ট হবে? আমার তো মরে যেতে ইচ্ছা করছে। এখনো মেয়েটা মুখ থেকে কাপড়টাও সরাচ্ছে না কেন? কখন থেকে হাতে ফ্রাই নিয়ে বসে আছে। আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি। এই যে, এইবার কি মুখে দিবেন নাকি এইভাবেই রাত শেষ করে দেবেন? আমি কারোর সামনে কিছু খেতে পারি না। কিছু মনে না করলে আপনি একটু বারান্দায় যাবেন, আমি খাওয়া শেষ করে সাথে সাথে আপনাকে ডাক দিই মনে। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। উঠে চলে আসলাম। দূর, কিছুই হলো না। কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো? ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। হয়েছে, আসতে পারেন। সিগারেট হাতে নিয়ে ঘরে ঢুকলাম। এই, আপনি ধূমপান করেন? হ্যাঁ তো? ধূমপান ভালো না, আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা, আপনার নাম জানা হয়ে ওঠেনি এখনো। আমার নাম মাহফুজা আক্তার। ও আচ্ছা, মাহফুজা। আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি? নাবিলা তো আমার নামই, আম্মা রেখেছিল। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা এখন রেডি হন, অনেক কথা বলেই সময় নষ্ট করে ফেলেছি। দেখুন এমনি 11টা বেজে গেছে। কি করতে হবে, কিভাবে রেডি হতে হয় আমি তো জানি না। দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি। বলে ওর মুখ থেকে পর্দাটা উঠিয়ে দিলাম একটানে। পুরো ঘর জুড়ে নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছি। মেয়েটা চোখ দুটি ফ্লোরে এমনভাবে আটকে রেখেছে, দেখে যেন আমার হিংসা হচ্ছে আরও। এত সুন্দর মায়াভরা মুখ তার, চোখ দুটি আমার চোখে রাখলে কি হয়? আমার চোখের দিকে তাকান। আমি সরাসরি কোনো পুরুষের চোখে তাকাই না। আমি আপনাকে তাকাতে বলছি। তাকাবেন মানে তাকাবেন। জি। এখন হাত বাড়ান। কেন? দিতে বলেছি, দেন। বেশি কথা আমার পছন্দ না। হ্যাঁ, দিচ্ছি। এটা আপনার জন্য। কি এটা? খুলেই দেখুন। কাজ শেষ করার আগেই টাকা? কাজ শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রেডি হন। কাজ তো শুরুই হয়নি, শেষ হলো কিভাবে? চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। বারান্দায় একটা সাদা গোলাপ ফুটেছে,
গোলাপটার সৌন্দর্য আর গন্ধ আমার মনে ধরছে না। মনে হচ্ছে এই গোলাপের সৌন্দর্য নাবিলের কাছে হার মানবে। রাতের আকাশ আমার ভীষণ প্রিয়। একা চাঁদ আর একা আমি দুজন মিলে কত করেছি পাগলামি। আমার মন ভালো থাকুক আর খারাপ, চাঁদটা এই যে ছিল আমার নিত্য রাতের সঙ্গী। আজকে মেঘলা আকাশ হওয়ায় চাঁদটা ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু বারান্দা থেকে পিছনে ফিরলেই মনে হচ্ছে আকাশের চাঁদ আজ নীরবের ঘরে বসে আছে। সব ভাবনার ছেদ ঘটিয়ে একটা মধুর স্বর ভেসে আসলো। এই যে শুনছেন? হ্যাঁ, রেডি হয়েছেন? কি রেডি হব? সব কিছু পড়ে নেন। সব তো পরাই আছি, কিছু তো খোলা হয়নি, শুধু মুখের কাপড়টাই তো তোলা হয়েছে, সেটা তো তখনই ঠিক করে নিয়েছি। ও সরি। জি। আচ্ছা চলুন। কোথায় যাচ্ছেন? আপনার আম্মুর সব ওষুধ কিনা লাগবে তো নাকি? কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না। আপনি চুপ করে আসেন তো, বেশি কথা না বলে। আচ্ছা। এই যে, গাড়িতে উঠবেন নাকি? দরজা খুলতে পারি না তো। এই নেন, এইবার উঠেন প্লিজ, কথা না বাড়িয়ে। হ্যাঁ, উঠছি। আর কিছু না বলেই গাড়ি স্টার্ট দিল। দারোয়ান গেট খুলে দিল। ওর দিকে তাকিয়ে দেখলো বাহিরে তাকিয়ে সবকিছু দেখছে। কি মায়াবী চোখ, যেন তার চোখের দিকে তাকিয়ে আস্ত একটা জীবন পার করে দেওয়া যাবে। নাবিলা, আপনি কি সব ওষুধের নাম জানেন? সবগুলোর নাম তো জানি না, কয়েকটার নাম জানি। আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো, তাই সব থেকে বেশি দরকারিগুলোই কিনতাম, আর ওইগুলোই মনে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না? মা তো ওষুধের সাথে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। ওষুধ নাই বাসায়, শুধু ঘুমের ওষুধ ছিল। ওইটা খাওয়ানোর পরেই বাসা থেকে বের হয়েছিলাম, আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর জেলার সব থেকে বড় হসপিটালের সামনে এসে গাড়ি থামলো। এই যে আসুন আমার সাথে। হ্যাঁ, এখানে কেন আসলেন? রুগীকে? আরে পাগল, আসেন তো কথা না বলে। নাবিলা পিছনে পিছনে হাঁটতে লাগলো। সে একটা ঔষধের দোকানে গিয়ে নাবিলার উদ্দেশ্য করে বলে। ওষুধের নামগুলো বলেন। নাবিলা ঔষধের নাম বলছে, আর নীরব ওর দিকে তাকিয়ে দেখছে শুধু। আপনার আরও কিছু বাকি আছে কি নেওয়া? না, আমার প্রায় শেষ। আপনার নেওয়া শেষ হলে আমার কিছু নেওয়ার আছে। জি, কি নেবেন নেন, আমার শেষ। আমাকে কিছু মাইগ্রেনের জন্য ওষুধ দিয়েন তো। ভাই সব দিয়ে দিয়েছি। মাইগ্রেনের ওষুধগুলো আলাদা দিও ভাইয়া, আর প্রাইসটা বলো। আচ্ছা ভাই, মোট বিল 2570। আপনার ওষুধগুলো কি আলাদা গুনবো? টোটালি ঠিক আছে, আলাদা হিসাব করা লাগবে না। এই নিন টাকা। এই না না, ওনার কাছ থেকে টাকা নেবেন না, আমি পে করতেছি। অনলাইন পে করার ওয়ে নাই? এই যে এদিকে স্ক্যানার আছে। দেখুন পে হয়েছে। জি, টাকা এসেছে। ধন্যবাদ। এই যে নাবিলা, চলুন। হ্যাঁ, আমার কাছে তো টাকা আছে, এখন আমি বিল দিতে পারতাম। চুপ, এই নিয়ে আর কথা না, চুপ করে গাড়িতে উঠে বসুন, আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দেন। প্রায় 30 মিনিট পর নীরব নাবিলার কথা মতো ব্রেক কষল বাসার সামনে। গুটগুটে অন্ধকার। নাবিলাকে গাড়ি থেকে নামালো সে। ঘরে চলুন, এতটা পথ এসেছেন, ঘরে তো আসা যায়। আজ না, অন্য কোনো দিন আসবো। এমনি অনেক রাত, এমন সময় বাসার মানুষ খারাপ ভাববে। গরিবের ঘর বলে আসতে চাচ্ছেন না। এই না, এমন ভাববেন না নাবিলা। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি ভেতর থেকে ডাক দিলে আসবেন। আমি গিয়ে আগে মাকে তুলে ঘুম থেকে। বলেই চলে গেল ঘরের ভিতর নাবিলা। বাইরে এত অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না। তার উপর মশার কামড় খেয়ে মনে হচ্ছে সব রক্ত এখানেই দিয়ে যেতে হবে। এরা এখানে থাকে কিভাবে? এইসব ভাবতে ভাবতে ঘরের ভিতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো। নীরব ওখানে দাঁড়িয়ে আরেকটু সময় অপেক্ষা করলো না, ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরে ঢুকেই দেখলো একটা পিচ্ছি মেয়ে কান্না করছে। নাবিলা পাশে বসে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। নীরব এগিয়ে গেল। খুব খারাপ অবস্থা হলে চলুন হসপিটালে নিয়ে যাই। আজ ওষুধ খাইনি, তাই হয়তো একটু বেশি খারাপ লাগছে। তারপরও আমার মনে হয় আপনার আম্মার একবার ডাক্তার দেখান। এরই মাঝে পিচ্ছি মেয়েটি বলে উঠল, আপু, ও আপু, আম্মু খুব পানি চাচ্ছিল, আমি পানিও এনে দিয়েছি। পরে তোমাকেও ডাকছিল, তারপর আর কথা বলেনি, ঘুমিয়ে গেছে। আপু, আম্মু কি আর ঘুম থেকে উঠবে না? এমন বলে না, আম্মা একটু পরেই উঠবে, কান্না করিস না। আমার মনে হয় আপনার আম্মাকে হসপিটালে নেওয়া দরকার। আপনার আম্মুকে ধরে তুলুন আমার সাথে। একটু আমার কথা শুনুন,
হসপিটালে নেওয়ার পর অনেক টাকা লাগবে। এত টাকা তো নেই, যে কয় টাকা আছে সেগুলো পরীক্ষা করে আর ওষুধ কিনে শেষ হয়ে যাবে হসপিটালে। আমি যা বলছি তা করেন, আপনি ধরেন আমার সাথে। এই বুড়ি, তুমি আমাদের সাথে আসো। দুইজনে নাবিলার আব্বুকে ধরাধরি করে গাড়িতে তুলল। নাবিলা ঘরে তালা মারতে গেল। এই বুড়ি, এইখানে এসে বসো। আর নাম কি তোমার? মেয়েটা এখনো চুপ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আপু, এটা কি গো? তোমার ভাইয়া লাগে, তোমাকে নাম জিজ্ঞেস করছে, বলো ওনাকে। আর এখানে বসো। নাবিলা, আপনি আন্টির পাশে বসেন, মাথাটা কাঁধে রেখে। তোমার নাম কি গো বুড়ি, বললে না? আমার নাম মাইশা। আপনার নাম কি? আমার নাম রাহিয়ান রিফাত নীরব। তুমি রিফাত ভাইয়া বলেই ডাকো। রিফাত ভাইয়া? এটা কি? এটা ট্যাব, এটাতে গান বাজে, গান দেখা যায়, আরো অনেক কিছু। মাইশা এসব ধরে না, চুপ করে বসে থাকো। কি হচ্ছে, আপনি ওরা বকছেন কেন? সে এখনো ছোট। এবার নামুন, এসে গেছি হসপিটালে। নেমেই একটা ট্রলি এনে আন্টিকে নিয়ে হসপিটালে ঢুকলাম। ডক্টরের সাথে কথা বলে বুঝলাম আন্টিকে আগে ভর্তি করতে হবে, তাই রিসেপশনে নাবিলাকে ডেকে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসলাম। এখন আবার আন্টির পাশে যেতেই, ভর্তি করেছেন? হ্যাঁ এই নেন রিসেপশনের ভর্তির পেপার। আমি ওনাকে দেখেছি, দুটো পরীক্ষা করতে হবে। একটু পর নার্সকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা ওনার পাশের কেবিনে থাকুন। নাবিলা ওর মায়ের পাশে বসে আছে। নীরব মায়েশাকে নিয়ে বের হয়ে বাইরে থেকে কিছু শুকনো খাবার আর পানির বোতল নিয়ে কেবিনে ঢুকলো। দেখলো কেবিনে নার্স আন্টির রক্ত নিয়ে বের হয়ে গেল। নাবিলা, এখানে খাবার আছে, খেয়ে নিন কিছু। অনেক দৌড়াদৌড়ি করেছেন আজকে। পরে খাবো, মাইশা কিছু খেয়ে নে। আমিও তোমার সাথেই খাবো আপু। ও আচ্ছা, বুঝে গেছি। আপনি মাইশাকে নিয়ে খেয়ে নিন, আমি বাইরে যাচ্ছি, ডক্টরের সাথে কথা বলে আসি। এসে নক করবো দরজায়। ডক্টরের কেবিনে আসলো। ডক্টর কেবিনে নাই। পিছন থেকে বলে উঠল কেউ, কিছু দরকার? ঘুরে দেখলো ডক্টর। কি হয়েছে ওনার? পরীক্ষা শেষ হয়নি? আসলে ওনার অনেকগুলো রোগ ধরা পড়েছে। শরীরে ব্লাড কম, ব্লাড প্রেশার বেশি, তাই শরীর দুর্বল হয়ে যায় একটু পর পর। আর ওনার ব্লাডে ইনফেকশনও ধরা পড়েছে। এখন এর সমাধানটা কি, ওইটা বলেন। আপাতত ব্লাডের ব্যবস্থা করুন, আমরা ওনাকে স্যালাইন দিচ্ছি। আমার মনে হয় না ওনার অপারেশন করে কোনো লাভ হবে। ব্লাডে ইনফেকশন, এটা আস্তে আস্তে শরীরের রক্ত নষ্ট করে। তারপরও হয়তো অপারেশন করে কিছুদিন বেশি বাঁচানো যেতে পারে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না। আর ব্লাড গ্রুপটা বলেন। এই যে রিপোর্টের ফাইলটা এখানে আছে, আপনি দেখে ম্যানেজ করুন। আমি অপারেশনের ব্যবস্থা করছি। ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে এসে নক করলো। হয়েছে আপনাদের? আসেন। নীরব গিয়ে বসে পেপারগুলো থেকে দেখে নীল রক্তের গ্রুপ বি পজিটিভ। নীরবেরও বি পজিটিভই। কিসের পেপার এগুলো? আন্টির রক্ত প্রয়োজন, বি পজিটিভ। আমার তো এ পজিটিভ। এখন রক্ত কই থেকে পাবো এত রাতে? আমি আছি তো, চিন্তা করবেন না। ডক্টর, রক্ত ম্যানেজ হয়ে গেছে। আমার রক্তই বি পজিটিভ, রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনি কেবিনে যান, আমি আসছি। নীরব কেবিনে এসে বসলো। রক্ত জোগাড় হয়নি? হয়েছে, একটু পর ডক্টর নিয়ে আসবে। আচ্ছা, আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? নিশ্চয়ই কোনো চিন্তা আছে আপনার মনে। হ্যাঁ আছে, বললাম না চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। আমি চাঁদ খুব ভালোবাসি, চাই না আপনি আবার কোথাও অর্থের জন্য দাগ লাগাতে চান। এরই মাঝে ডক্টর আর নার্স কেবিনে ঢুকতে দেখে নাবিলা কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। আপনি শুয়ে পড়ুন আর হাতটা শক্ত করুন। ঠিক আছে বলেই শুয়ে পড়লাম। রক্ত যাওয়া চলছে। নাবিলা আকস্মিক ঘটনায় সে যেন আকাশ থেকে পড়ল। নীরবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি এমন কিছু হতে পারে। অন্যদিকে নাবিলা ভাবছে, এই লোকটা আমাদের জন্য এত কিছু করছে কেন? কি চাই? খারাপ লোক হলে কি এমন কাজ করত? নাকি নাবিলা ওনাকে দিয়ে ভুল চিন্তা ভাবনা করছে? যে পুরুষ নাবিলার সব কিছু পেয়েও তার কিছু করলো না, উল্টো তার বিপদে এগিয়ে আসলো। ছিছি, ভদ্রলোক না হলে এতক্ষণে নাবিলা হয়তো অন্য ৮-১০টা নোংরা মেয়ে হয়ে যেত। এইসব ভাবনার ছেদ ঘটিয়ে বসে উঠল নাবিলা। আপনি কোনো চিন্তা করবেন না নাবিলা, আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আন্টিকে একটু পর স্যালাইন এবং রক্ত দিবে, আপনারা ওনার সাথে থাকেন। আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ছি ছি,
আন্টির কোনো ছেলে নেই, ওনার ছেলে থাকলে তো সেই করতো। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আপনার কাছে তো নাম্বার আছে, কল দিয়েন। কিন্তু আমার মোবাইলে যে চার্জ নেই, বন্ধ হয়ে আছে সে সন্ধ্যার পর থেকেই। আচ্ছা, এই কার্ডটা রাখুন, এখানে নাম্বার আছে, রিসেপশন থেকে কল দিয়েন। আচ্ছা ঠিক আছে। আমি এখন যাই। আর আন্টিকে স্যালাইন দেওয়া হলে আপনি একটু ঘুমিয়ে নিন। আপনি সাবধানে যাইয়েন। আল্লাহ হাফেজ। বাই। হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম। মেয়েটার প্রতি মায়া যেন ক্রমশ বেড়েই চলছে। ভাবতে ভাবতে বাংলোতে না গিয়ে বাসায় আসলাম। রাত পেরিয়ে ভোর হতে চলল। মোবাইলে দেখলাম 3:58। বাসায় ঢুকতেই দেখি দরজা ভিতর থেকে লাগানো। আমি কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই দেখি আব্বাও দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে উপরে উঠতে যাব, তখনই কয়টা বাজে এখন? থাক না, এত রাতে এসব বলে কি হবে? তুমি চুপ থাকো। তোমার জন্য কিছু বলতে না বলতে এখন সে কি করছে তা তুমি জানো? আসলে বাবা, আমি হসপিটালে গিয়েছিলাম, একটা ইমার্জেন্সি রোগী। থাক, আর বলতে হবে না। আমাকে বাংলোর দারোয়ান সব বলেছে। সত্যি আব্বা, আমি হসপিটালে ছিলাম এতক্ষণ। এই দেখুন ব্লাড ডোনেট করা রিসিপ্ট। হ্যাঁ ঠিক আছে, ঘরে যাও। আর যেন এইসব না শুনি। আর দারোয়ান রে কিছু বলার চেষ্টাও করবে না এই ব্যাপারে। বলেই চলে গেল। সাথে সাথে মাও চলে গেল। আমিও চলে আসলাম ঘরে। সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে বিভোর হয়ে গেলাম। ওইদিকে নাবিলা তার মাকে স্যালাইন দেওয়ার পর মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তার ঘন্টা দুয়েক পর সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল। একবার ওর মার মলিন মুখটার দিকে তাকিয়ে বাইরে চলে আসলো। এসে কিছু খাবার কিনে আবার চলে গেল কেবিনে। গিয়ে মাইশাকে তুলে সকালের নাস্তা করালো। এর ভিতরে রক্ত দেওয়া শেষ। নার্সকে ডেকে এনে সেটা খুলে একটা নতুন স্যালাইন দিয়ে গেল। এইদিকে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। নীরবের ঘুম ভাঙার নাম নেই। একটা কলের শব্দ আমার ঘুম ভাঙলো। হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। কিছু না ভেবে কল ধরলাম। হ্যালো। কেমন আছো নীরব? ভালো, আপনি কে? কণ্ঠ শুনে বুঝতে পারছো না? এক সময় তো নিয়মিতই কথা হতো, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মিনহা, তুমি এতদিন পর কি মনে করে কল দিলে? কেমন আছো নীরব? ভালোই আছি। আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? দেখো, আজাইরা কথা বাদ দিয়ে কল রাখো। যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞেস করার কি আছে? আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা তো সেদিনই করে দিয়েছি, যেদিন মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, বাদ দেও, আমার কাজ আছে, রাখলাম। আর কখনো কল না দিলেই খুশি হব। বাই। কল কেটে দিলাম। আমার প্রাক্তন মৃদুলা নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল বছরখানেক হলো। এতদিন পর আবার আমার জীবনে আসতে চাচ্ছে। এমন মেয়ে আমার দরকার নেই যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় ঠিক করিনি? হঠাৎ রাতের কথা মনে হলো। নাবিলা, মাইশা ওরা তো হসপিটালে কোনো খোঁজ নেওয়া হয়নি। তাই উঠে ফ্রেশ হয়ে বের হতে যাব। মা বলল খেয়ে বের হতে, না হলে বাবার আবার রাগারাগি করবে। তাই হালকা খেয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে সোজা চলে আসলাম হসপিটালে। রুমে ঢুকে দেখি মাইসা বসে আছে। আমাকে দেখেই বলে উঠল, রিফাত ভাইয়া, দেখো আমার আম্মু ঘুম থেকে উঠেছে, আমার সাথে গল্পও করেছে। আমি তোমার গল্প বলেছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ। আল্লাহর কাছে তোমার জন্য লাখো লাখো শুক্রিয়া। এইসব কি বলছেন? আপনি আমার মার মতো। আপনার ছেলে থাকলে নিশ্চয়ই এটাই করতো। এখন আপনি রেস্ট নিন আন্টি। মাইশা, তোমার আপু কই? আপু তো বাইরে গেল একটু আগে, কি যেন আনতে। ও আচ্ছা, তুমি কিছু খেয়েছো? আর তোমার আপু? আমি খেয়েছি সকালে, আপু খায়নি। তুমি এখানে থাকো, আমি তোমার আপুকে নিয়ে আসতেছি। এই মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কিভাবে করে ভেবেই ঘুরে বের হতে যাব, দেখলাম নাবিলা কেবিনে ঢুকেছে। আমাকে দেখে অবাক হয়ে, কেমন আছেন? আমাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। এখন বলুন, সকালে খাননি কেন? আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন? সকালে ক্ষুধা লাগেনি তাই খাইনি। ও আচ্ছা, কই গেছিলেন এখন? আপনাকে কল দিতে বলেছিলাম না?
ওষুধ আনতে গেছিলাম, ভাবলাম আপনি এমনই ভোরে বাসায় গেলেন, আপনার ঘুম প্রয়োজন, তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা এখন চলুন আমার সাথে। কোথায়? আর আম্মাকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা খাওয়ানোর পরই আসেন। আচ্ছা দাঁড়ান। নাবিলা চলে গেল ওষুধ নিয়ে। আন্টিকে ওষুধ খাওয়ানোর পর মাইশাকে আন্টির পাশে রেখে চলে আসলো। চলুন, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে, মাইশা সব বুঝতো না। চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি আসবো। আর নার্সকে বলে এসেছি দেখাশোনা করতে। নাবিলাকে নিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকলাম। মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, নিজের কথা যেন ভুলেই গেছে। জানি না, হয়তো মুখও মলিন হয়ে গেছে। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে একটি টেবিলে দুইজন বসলাম। ওর জন্য খাবার অর্ডার করলাম। সে বলছে খেতে পারবে না। আমি আশ্বস্ত করতে চেষ্টা করলাম যে আমি তো তোমাকে দেখছি, আমার কাছে নিজেকে আড়াল করার কি আছে আর। অনেক জোরাজুরিতে সে রাজি হয়, কিন্তু এখানে আরও মানুষ আছে, তাই এখানে খাবে না। তাই উঠে একটা প্রাইভেট টেবিলে বসলাম। বসে লজ্জা মাখা মুখ থেকে পর্দাটা সরিয়ে আমার দিকে একবার তাকিয়েই মুখ নিচে নামিয়ে আস্তে আস্তে খেতে লাগলো। অন্য একজনের সামনে খেতে তার দ্বিধা হচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে। তার মুখ দেখেই বুঝতে পারছি। তাই নীরবতা ভেঙে বলতে শুরু করলাম, আন্টি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ। আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করালে ঠিক হয়ে যেতে পারে। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন, এত টাকা কোথায় পাবো? সে নিয়ে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আশা করি আজ রাতে অপারেশন হয়ে যাবে। না, এমনি আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমি আর আপনার কাছে ছোট হতে চাই না। তাহলে কি 2 দিন পর আবার কারোর সাথে চুক্তি আবদ্ধ হবেন? এমন প্রশ্ন শুনে সে চোখ নিচের দিকে করে বসে আছে। ভাবেনি হয়তো এমন কিছু বলব। আমি স্পষ্ট দেখছি নাবিলার চোখের কোণে পানি। ইচ্ছা করছে মুছে দিতে, কিন্তু সে অধিকার কি আছে আদেও? হয়তো নেই। তাই আবার বলতে শুরু করলাম, নাবিলা চোখের পানি মুছুন। আমি আপনাকে ছোট করব না। আমি অপারেশনের টাকাগুলো এখন আপনাকে দিচ্ছি, আপনি পরে আমাকে ফেরত দিয়ে দিন। এত টাকা আমি কোথায় পাবো? একটা চাকরি করতাম, সেটাও তো আর নেই। আমি আপনাকে একটা সাহায্যের হাত বাড়াবো, আপনি ধরবেন? কাল আপনার একটা সিভি আমাকে দিয়েন, আর না হলে আপনারা সব সার্টিফিকেটগুলো দিয়েন, আমি বানিয়ে নেব। আচ্ছা এখন চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনি খাবারটুকু শেষ করেন, আমি আসছি। চলে আসলাম। এসে আর একটা খাবারের পার্সেল নিয়ে বিল পে করে নাবিলাকে নিয়ে হসপিটাল চলে আসলাম। কেবিনে ঢুকে দেখলাম মহিষা পানি খাচ্ছে। মহিষা, এই নেও, এটা খাও। আর কিছু খেতে ইচ্ছা করলে তোমার ভাইয়াকে কিন্তু বলবা। এটা তো আপনার জন্য এনেছেন, তাই না? ওকে কেন দিচ্ছেন? আমি কি বলেছি এটা আমার জন্য এনেছি? আর আমি খেয়েই এখানে এসেছি, আবার কেন এইসব খেতে যাব? আমি তো ভাবছি আপনার জন্য। ভাইয়া, এটা অনেক মজা, আমি আগে কখনো খাইনি। সামান্য ফ্রাইড রাইসের সাথে মাটন কষা পেয়ে এত খুশি। হয়তো রেস্তোরাঁয় খাবার বলে বুঝতে পারছে না এটা তেমন আহামরি কোনো খাবার না। হয়তো খেয়েছে আগে কিন্তু বুঝতে পারছে না, আবার হতে পারে খায়নি। এখন মধ্যবিত্তরা হাঁপিয়ে যাচ্ছে, খাসির মাংস তো দূরের কথা। আচ্ছা নাবিলা, আমি বিকালে আসবো, রেডি থাকেন। সব কাগজগুলো নিয়ে আসতে হবে আপনার বাসা থেকে। আচ্ছা। আমি নার্সকে বলে যাব আপনাদের খেয়াল রাখতে। বলেই বের হয়ে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। হসপিটালে গিয়ে নাবিনাকে নিয়ে ওর বাসা থেকে কাগজপত্রগুলো নিয়ে হসপিটালে যাওয়ার পথে গাড়ি থামালাম। এখানে নামলেন যে, কি হয়েছে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।